তোমাদের যে জার্নাল প্রপার নিয়ে আলোচনা করেছিলাম সেখানে নিশ্চয়ই তোমাদের মনে আছে মেইনলি দুটো পার্ট আমরা সেখানে আলোচনা করতে পেরেছিলাম। একটা হচ্ছে ওপেনিং এন্ট্রিস এবং সেকেন্ড পার্টটা হচ্ছে ক্লোজিং এন্ট্রিস। তাহলে এই দুটো ছাড়াও আমাদের যে আরো টাইপস অর্থাৎ ডিফারেন্ট টাইপস অফ এন্ট্রিস এর মধ্যে ছিল ট্রান্সফার এন্ট্রিস, অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিস। তোমাদের নিশ্চয়ই আগের ক্লাসে আমি বলে দিয়েছিলাম যে নেক্সট ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করব। আজকেই আমরা প্রধানত এই ট্রান্সফার এন্ট্রিস কি, অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিস কি, এই ধরনের বেশ কিছু স্পেশাল এন্ট্রিস নিয়ে আজকে আলোচনা করব। তাহলে আজকের প্রধান যে আলোচ্য বিষয় অর্থাৎ ডিফারেন্ট টাইপস অফ জার্নাল প্রপার যে এন্ট্রিস, তার থার্ড পার্ট তোমাদের নিশ্চয়ই মনে আছে ট্রান্সফার এন্ট্রিস অর্থাৎ স্থানান্তর দাখিলা। এই যে স্থানান্তর মানে ট্রান্সফার, অর্থাৎ একটা অ্যাকাউন্ট থেকে আর একটা অ্যাকাউন্টে আমরা কোনো কিছু ট্রান্সফার করে নিয়ে যাচ্ছি। এর আগে যখন ক্লোজিং এন্ট্রিস তোমাদের করিয়েছিলাম নিশ্চয়ই তোমাদের মনে আছে সেখানে আমরা গ্রস লস বেরিয়েছিল, সেই গ্রস লসটা আমরা ট্রান্সফার করেছিলাম, বলেছিলাম যদি গ্রস প্রফিট হয় সেটাও ট্রান্সফার করতে হবে জাস্ট অপোজিট ভাবে। অর্থাৎ গ্রস লসের জন্য আমরা যে জার্নাল এন্ট্রি দেখিয়েছিলাম তার অপোজিটই হচ্ছে গ্রস প্রফিটের জার্নাল এন্ট্রিস। তাহলে এই যে একটা অ্যাকাউন্ট থেকে আর একটা অ্যাকাউন্টে নিয়ে যাওয়া, ট্রান্সফার করা, এর জন্য জার্নাল প্রপার যে এন্ট্রিসটা করা হয় সেটাই হচ্ছে ট্রান্সফার এন্ট্রিস। কনসেপ্টটা কি বলছে? এ ট্রান্সফার এন্ট্রি ইজ রেকর্ডেড ইন দ্য জার্নাল প্রপার। তাহলে দেখো এটা কিন্তু জার্নালে লেখা হচ্ছে না, কোথায় রেকর্ড করা হচ্ছে? রেকর্ডেড ইন দ্য জার্নাল প্রপার টু ট্রান্সফার দ্য ব্যালেন্স অফ ওয়ান অ্যাকাউন্ট টু অ্যানাদার অ্যাকাউন্ট। অর্থাৎ একটা অ্যাকাউন্টের যে ব্যালেন্স, ব্যালেন্স বলতে যদি ট্রেডিং অ্যাকাউন্ট হয় তা ট্রেডিং অ্যাকাউন্টের ব্যালেন্সটা কি হয় গ্রস প্রফিট নচেত গ্রস লস, তাহলে এই টাকা ট্রান্সফার করতে হবে। যদি আমরা প্রফিট অ্যান্ড লসের ব্যালেন্স ভাবি তাহলে হয় নেট প্রফিট না হলে নেট লস। এই যে একটা অ্যাকাউন্ট থেকে আর একটা অ্যাকাউন্টে তার যে ব্যালেন্সটা ট্রান্সফার করে নিয়ে যাচ্ছে তার জন্য যে এন্ট্রিস করা হয় সেটাই হচ্ছে আমাদের স্থানান্তর দাখিলা বা ট্রান্সফার এন্ট্রিস। আগে যখন ওপেনিং এন্ট্রিস করেছিলাম, ক্লোজিং এন্ট্রিস করেছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে কয়েকটা এক্সাম্পল আমি দেখিয়েছিলাম। এখানেও এরকম একটা এক্সাম্পল আমাদের কাছে রয়েছে। যেমন কি বলছে, পাস দ্য ফলোইং ট্রান্সফার এন্ট্রিস। তাহলে আগে যেমন লেখা থাকতো পাস দ্য ওপেনিং এন্ট্রিস, পাস দ্য ক্লোজিং এন্ট্রিস, এখানে কি লেখা আছে? ট্রান্সফার এন্ট্রিস। এক্সাম্পল কি বলছে? এ সাম অফ রুপিস 5,000 is transferred from debit of সুজয় অ্যাকাউন্ট টু সুনীল অ্যাকাউন্ট। তাহলে কোন অ্যাকাউন্ট থেকে কোথায় যাচ্ছে? সুজয়ের কাছ থেকে চলে যাচ্ছে সুনীলের কাছে। তোমাদের যখন জার্নাল করিয়েছিলাম তখন প্রথম দিকে তোমাদের আমি একটা বোঝার সুবিধার জন্য বলেছিলাম যে পাচ্ছে সে কি হচ্ছে? ডেবিট, যার কাছ থেকে চলে যাচ্ছে সে হচ্ছে ক্রেডিট। তাহলে এখানে পাচ্ছে কে? সুজয়ের কাছ থেকে যাচ্ছে কার কাছে? সুনীলের কাছে। তাহলে অ্যাকাউন্টে আমরা এইভাবে লিখতে পারি সুনীল অ্যাকাউন্ট। যেহেতু সুনীল এখানে পাচ্ছে, রিসিভ করছে, তা সুনীল অ্যাকাউন্ট ডেবিট। কার কাছ থেকে যাচ্ছে? সুজয়ের কাছে, তা টু সুজয় অ্যাকাউন্ট। কত টাকা আছে? যদি আমরা অ্যামাউন্টের ঘর হিসেবে ভাবতাম তাহলে ডেবিট আর ক্রেডিট দুটো ঘর থাকতো, তাহলে ডেবিটের ঘরে বসিয়ে দিতাম একবার আর ক্রেডিটের ঘরে বসিয়ে দিতাম একবার। এইভাবে আমরা যে জার্নাল প্রপার্টির স্পেসিমেন যে কপি বা স্পেসিমেন যে চার্ট তোমাদের সামনে আমি দেখিয়েছিলাম সেখানে পার্টিকুলার্স এর ঘরে তোমরা এইভাবে লিখবে। আর এই যে অ্যামাউন্ট বললাম এটা ডেবিটের ঘরে ডেবিট অ্যামাউন্ট বসাবে, ক্রেডিটের ঘরে ক্রেডিটের অ্যামাউন্ট বসাবে। আচ্ছা, এটার জন্য একটা ন্যারেশন এইভাবে লেখা যেতে পারে, বিং এ সাম অফ এত টাকা ট্রান্সফার ফ্রম সুজয় টু সুনীল, বা বিং দ্য অ্যামাউন্ট ট্রান্সফার ফ্রম সুজয় টু সুনীল। যেহেতু তোমাদের এমসিকিউ ন্যারেশন লেখা খুব একটা সুযোগ নেই ফলে আমি এটা আলাদা করে আর লিখলাম না। নেক্সট কি বলছে? গ্রস প্রফিট 12,000
ট্রান্সফার ফ্রম ট্রেডিং অ্যাকাউন্ট টু প্রফিট অর লস অ্যাকাউন্ট। পিএল অ্যাকাউন্ট এটা শর্ট ফর্মে লেখা আছে, এটার ফুল ফর্ম হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। তাহলে গ্রস প্রফিট, তোমাদের মনে আছে যখন ওপেনিং এন্ট্রিজ করেছিলাম, ক্লোজিং এন্ট্রিজ করেছিলাম, তখন গ্রস লস এসেছিল, তার জন্য একটা জার্নাল করেছিলাম। এখানে কি বলছে, গ্রস প্রফিট কোথা থেকে ট্রান্সফার হচ্ছে, ট্রেডিং অ্যাকাউন্ট থেকে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। তাহলে যাচ্ছে কোথায়, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে। তাহলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে যদি যায়, আমরা কিভাবে লিখব, আমরা লিখব ট্রেডিং অ্যাকাউন্ট ডেবিট টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, বা তোমাদের এখানে যেমন পিএল অ্যাকাউন্ট লেখা আছে। কত টাকা ছিল, 12,000, অর্থাৎ এখানে গ্রস প্রফিটটা ট্রান্সফার হচ্ছে। তাহলে ন্যারেশনটা আমরা এইভাবে লিখতে পারি, বিং গ্রস প্রফিট ট্রান্সফার ফ্রম ট্রেডিং অ্যাকাউন্ট টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। একটা লিখে দিই, বিং গ্রস প্রফিট ট্রান্সফার টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বা পিএল অ্যাকাউন্ট। এবার কি বলছে, নেট প্রফিট, নেট প্রফিট ট্রান্সফার টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। অর্থাৎ প্রফিট অ্যান্ড লসের যখন আমরা করেছিলাম, আগেরটা ছিল যখন ক্লোজিং এন্ট্রি করেছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে, সেটা ছিল নেট লস। এখানে তোমাদের বলেই দিচ্ছে কি আছে, সেটা হচ্ছে নেট প্রফিট। তাহলে আমরা এইভাবে করতে পারি, নেট প্রফিট যখন ট্রান্সফার হচ্ছে, তখন আমি নিশ্চয়ই বলেছিলাম ক্লোজিং এন্ট্রিজ করার সময় যে এটা এক ধরনের ক্লোজিং এন্ট্রিজও হতে পারে, আবার এটা এক ধরনের ট্রান্সফার এন্ট্রিজও এক্সাম্পল হতে পারে। তাই এখানে নেট প্রফিট ট্রান্সফার টু ক্যাপিটাল অ্যাকাউন্ট, ক্যাপিটালে ট্রান্সফার হয়ে গেল। ক্যাপিটাল কোন দিকে বসে, নিশ্চয়ই তোমাদের মনে আছে, ক্যাপিটালটা হচ্ছে 2। তাহলে নেট প্রফিট ট্রান্সফার হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে। তাহলে জার্নালটা আমরা এইভাবে লিখতে পারি, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডিআর, মানে ডেবিট টু কোন অ্যাকাউন্ট ট্রান্সফার হচ্ছে, ক্যাপিটাল অ্যাকাউন্ট। কত টাকা বলেছে, 5,000। ন্যারেশনটা আমরা এইভাবে লিখতে পারি, বিং নেট প্রফিট ট্রান্সফার টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে এইটা হচ্ছে ট্রান্সফার এন্ট্রির একটা এক্সাম্পল। এখানে যখন দেওয়া ছিল তিনটে, তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে একটা অ্যাকাউন্ট থেকে আর একটা অ্যাকাউন্টে যখন আমরা তার ব্যালেন্সটাকে ট্রান্সফার করে নিয়ে যাই, যে এন্ট্রিস এর মধ্য দিয়ে করছি সেটাই হচ্ছে আমাদের ট্রান্সফার এন্ট্রিস, অর্থাৎ স্থানান্তর, একটা অ্যাকাউন্ট থেকে আর একটা অ্যাকাউন্টে চলে যাওয়াকে বলছে ট্রান্সফার এন্ট্রিস বা স্থানান্তর দাখিলা। নেক্সট কি আছে দেখা যাক, নেক্সট অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিস। তোমাদের নিশ্চয়ই মনে আছে যখন অ্যাডজাস্টমেন্ট আলোচনা করেছিলাম আগের ক্লাসে, তখন বলেছিলাম এমন কিছু
ট্রানজেকশন আছে যেগুলো হয়তো ওই বছরে আমরা লিপিবদ্ধ করিনি, কিন্তু করার দরকার ছিল। নাহলে আমাদের যে অ্যাকুরেট ফিনান্সিয়াল পজিশন কিরকম বা অ্যাকচুয়াল প্রফিট কত, লস কত, এগুলো জানার জন্য, তার অ্যাকুরেসির জন্য আমাদের যে এন্ট্রিগুলো করার দরকার সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিস। অর্থাৎ এই ধরনের এন্ট্রিগুলোকে আমাদের অ্যাডজাস্ট করতেই হবে যদি আমাদের অ্যাকাউন্টসে অ্যাকুরেসি আনতে হয়। তাহলে এখানে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রির কনসেপ্টটা কি রকম, কি বলছে, অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিস আর দ্য জার্নাল এন্ট্রিস পাস্ট at the end of an accounting year। দেখো এটাও কিন্তু কখন করা হচ্ছে, at the end of accounting year, অর্থাৎ কোনো একটা বছরের শেষ দিকে করা হয়, অর্থাৎ at the end of accounting year। কেন? to update accounts with all outstanding and prepaid items। আউটস্ট্যান্ডিং মানে কি? আউটস্ট্যান্ডিং মানে তোমাদের বোঝার সুবিধার জন্য আমি লিখে দিলাম ডিউ, অর্থাৎ বাকি রয়েছে। ধরো এই বছরের বাড়ি ভাড়া তুমি দাওনি, পরের বছরে দেবে, তাহলে এটা তো ডিউ রয়েছে, এটাকে আমরা বলছি আউটস্ট্যান্ডিং রেন্ট। তাহলে এটাকেও আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে, কারণ এটা তো এই বছরের ছিল, আমি তো দিইনি, দিতে তো হবে। প্রিপেড আইটেম, প্রিপেড আইটেম মানে ধরো এই বছরের বাড়ি ভাড়া দিয়েছি, সামনের বছরের 2 মাসের বাড়ি ভাড়া আমি এই বছরই অ্যাডভান্স তাকে দিয়ে রাখলাম, তাহলে এটা তো নেক্সট ইয়ারে, কিন্তু খরচটা তো এই বছরের হয়ে গেল, তো এটার জন্য আমাকে অ্যাডজাস্ট করে রাখতে হবে, তা নাহলে আমাদের অ্যাকচুয়াল প্রফিট লস বেরোবে না। তাহলে এইটাকে বলা হচ্ছে অ্যাডভান্স। সেই জন্য প্রিপেডের এখানে আমি তোমাদের বোঝার সুবিধার জন্য বলে রাখলাম এটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাডভান্স। অ্যান্ড আদার নেসেসারি অ্যাডজাস্টমেন্ট বিফোর প্রিপেয়ারিং ফাইনাল অ্যাকাউন্টস, অর্থাৎ এই যে চূড়ান্ত হিসাব বা ফাইনাল অ্যাকাউন্ট তৈরি করার আগেই কিন্তু আমাকে এই অ্যাডজাস্টমেন্ট গুলো করে নিতে হবে। কারণ এই অ্যাডজাস্টমেন্ট গুলো যদি আমরা এন্ট্রি না করি, তাহলে আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দিয়ে যখন আমরা নেট প্রফিট বের করব বা নেট লস বেরোবে, সেটা কিন্তু অ্যাকচুয়াল হবে না। তাহলে ফাইনাল অ্যাকাউন্টের অ্যাকুরেসির জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এইরকম আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, প্রিপেড এক্সপেন্সেস বা অ্যাক্রুড ইনকাম, অর্থাৎ যে ইনকামটা এখনো হয়নি কিন্তু হবে, এই ধরনের গুলো আমাদের অ্যাডজাস্ট করতে হবে। তাহলে এইগুলো আমরা কোন বইতে লিখবো? সেই জার্নাল পেপারে। কিভাবে? থ্রু অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিস। এরকম কয়েকটা এক্সাম্পল দেখে নেওয়া যাক যে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিস এর রয়েছে, তার জার্নাল কি করে লিপিবদ্ধ করতে হয় বা রেকর্ড করতে হয়। স্পেসিমেন চার্ট বা তোমাদের কাছে তো আমি আগেই দিয়ে রেখেছি, ঠিক একই জায়গাতে একইভাবে যেভাবে জার্নাল লিখছিলাম ঠিক একইভাবে এখানেও লিখবো, কিন্তু কিভাবে রেকর্ড করা হবে সেটাই আমরা একটু দেখে নিই। এখানে কি আছে? আউটস্ট্যান্ডিং রেন্ট, অর্থাৎ 500 টাকা ভাড়া এখনো দেওয়া বাকি রয়েছে। তাহলে এটা তো আমাদের কাছে একটা এক্সপেন্সেস, অথচ আমরা এই বছরে দিলাম না, তাহলে এটাকে এই বছরে অ্যাডজাস্ট করে রাখতে হবে ফাইনাল এখন করার আগেই। কিভাবে করব? রেন্ট অ্যাকাউন্ট ডিআর মানে ডেবিট টু আউটস্ট্যান্ডিং রেন্ট। কত টাকা? 500। তাহলে এই রেন্টটা যেটা আউটস্ট্যান্ডিং ছিল সেটা আমরা কি করলাম? রেন্টের সাথে আমরা অ্যাকচুয়ালি প্লাস করে দিলাম, কিন্তু থ্রু জার্নাল কিভাবে হলো? রেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু আউটস্ট্যান্ডিং রেন্ট। যখন আমরা ন্যারেশনটা করবো এইভাবে ভাবতে পারি, বিং আউটস্ট্যান্ডিং রেন্ট অ্যাডজাস্টেড বা রেন্ট আউটস্ট্যান্ডিং নাও অ্যাডজাস্টেড। নেক্সট কি বলছে? ডেপ্রিসিয়েট মেশিনারি 2000, অর্থাৎ তোমাদের বলেছিলাম যে কোনো একটা মোবাইল তুমি কিনেছো, যে দাম দিয়ে কিনেছো দেখালো একদিন পরেই যদি বিক্রি করতে যাও সেই দামটা তুমি কিন্তু আর পাবে না, হয়তো তার চেয়ে আরো কম দাম পেলে। এই যে মোবাইলটার হয়তো কোনো কোয়ালিটির দিক দিয়ে কিছু ক্ষতি হলো না, কিন্তু তার ভ্যালুটা যে কমে গেল,
এই যে কমে যাওয়া, এটাকে আমরা বলছি অবচয় বা ডেপ্রিসিয়েশন। এরকম একটা অ্যাডজাস্টমেন্ট এখানে রয়েছে, ডেপ্রিসিয়েট মেশিনারি। এটার জন্য অ্যাডজাস্টমেন্ট কিরকম ভাবে লিখতে হবে? তাহলে আমরা লিখতে পারি এইভাবে, ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট কিসের হয়েছে? মেশিনারি। সেই জন্য মেশিনারির ভ্যালুটা আমাদের কাছে কমে গেছে। ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু মেশিনারি অ্যাকাউন্ট। নারেশন কি হতে পারে? বিং মেশিনারি ডেপ্রিসিয়েটেড। নেক্সট কি বলছে? কমিশন রিসিভ ইন অ্যাডভান্স, অর্থাৎ আমরা কমিশনটা অগ্রিম পেয়েছি। তাহলে আমার কাছে যেটা পরের বছর পাওয়ার কথা ছিল বা পরের মাসে পাওয়ার কথা ছিল, সেটা আমরা আগেই পেয়ে গেলাম। প্রি রিসিপ্ট হলো, প্রিপেড যেমন আমরা অগ্রিম দিচ্ছি, এখানে কমিশনটা আমি আগে থেকে নিয়ে নিচ্ছি। তো এটার জন্য কি করা যেতে পারে? অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিজ, কমিশন অ্যাকাউন্ট ডিআর টু কমিশন রিসিভ ইন অ্যাডভান্স, বা এর কমিশন তোমরা রিসিভও লিখতে পারো। কমিশন রিসিভ অ্যাকাউন্ট ডিআর বা ডেবিট টু কমিশন রিসিভড ইন অ্যাডভান্স অ্যাকাউন্ট। কত টাকা? 300। এই যে কমিশন রিসিভ ইন অ্যাডভান্স, এটাকে তোমরা এইভাবেও লিখতে পারো, প্রি রিসিভড কমিশন। অর্থাৎ আমরা কমিশন রিসিভ ইন অ্যাডভান্স না লিখে প্রি রিসিভড, অর্থাৎ আগে নিয়ে নিলাম, অগ্রিম আদায় করলাম, সেই জন্য অ্যাকাউন্টটা কি হলো? প্রি রিসিভ কমিশন বা কমিশন রিসিভ ইন অ্যাডভান্স। তাহলে এইভাবে আমরা বেশ কিছু অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি, যেগুলো আমরা জার্নাল পেপারে লিপিবদ্ধ করে বা রেকর্ড করে আমরা ফাইনাল অ্যাকাউন্টের অরিজিনাল বা অ্যাকচুয়াল নেট প্রফিট বা নেট লস, এগুলো আমরা অ্যাসার্টেন করতে পারি বা বের করতে পারি। নেক্সট কি আছে? আরো কিছু অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিজ রয়েছে এখানে, যেমন হচ্ছে ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেড ইন অ্যাডভান্স। আগেরটা নিশ্চয়ই তোমাদের মনে আছে, রিসিভ করেছিলাম, আর এখানে কি বলা আছে? পেড ইন অ্যাডভান্স, মানে ইন্স্যুরেন্স আমি অগ্রিম কাউকে দিয়ে রেখেছি। তাহলে এটা কি করে অ্যাডজাস্টমেন্ট করবো? যখন পি রিসিভ করেছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে, টু কমিশন রিসিভ ইন অ্যাডভান্স করেছিলাম। তাহলে এবার আমরা যখন দিয়ে দিচ্ছি, তার অপোজিট করব। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, প্রিপেড ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট ডিআর টু, মূল অ্যাকাউন্ট কি ছিল? প্রধান অ্যাকাউন্টটা ছিল আমাদের ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট। তাহলে প্রিপেড ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট ডিআর বা ডেবিট টু ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট। কত টাকা? 400। ন্যারেশনটা আমরা এইভাবে লিখতে পারি, বিং ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেড ইন অ্যাডভান্স।
ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেড ইন অ্যাডভান্স। এরপর কি বলছে, ইন্টারেস্ট অ্যাক্রুড বাট নট ইয়েট রিসিভ। অ্যাক্রুড মানে হচ্ছে ডিউ, কিন্তু এটা নট ইয়েট রিসিভ, অর্থাৎ এখনো আমরা কিন্তু পাইনি, অর্থাৎ আমাদের কাছে সুদ বা ইন্টারেস্ট এখনো আসেনি, কিন্তু এটা তো আসবে। তো এর জন্য একটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে। সেই অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিটা কিভাবে হবে, এটা আমরা এইভাবে লিখতে পারি, অ্যাক্রুড ইন্টারেস্ট অ্যাকাউন্ট ডেবিট টু, মূল অ্যাকাউন্টটা কি ছিল, ইন্টারেস্ট, অ্যামাউন্ট 500। ন্যারেশনটা আমরা এইভাবে লিখতে পারি, বিং ইন্টারেস্ট accrued but not yet received, now adjusted। তোমরা যে কটা অ্যাডজাস্টমেন্ট করা হলো এন্ট্রিজ, তোমরা তার পাশে এইভাবে লিখে দিতে পারো, নাও অ্যাডজাস্টেড। তার মানে আমাদের অ্যাডজাস্টমেন্ট গুলো অলরেডি করা হয়ে গেছে। এরপর বলছে কি, স্টক অফ গুডস এট দ্য এন্ড অফ দ্য ইয়ার। এট দ্য এন্ড অফ দ্য ইয়ার মানে বুঝতেই পারছো, এটা অবশ্যই ক্লোজিং স্টক, কারণ স্টকের দু রকম ভাগ রয়েছে। বছরের শুরুতে যেটা হয় সেটা হচ্ছে ওপেনিং স্টক, যেটা ট্রেডিং অ্যাকাউন্টে আমাদের ডেবিট সাইডে চলে গেছে। আর এখানে যেটা বলেছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, দ্যাট ইজ ক্লোজিং স্টক। তাহলে এটা কিন্তু ট্রান্সফার এন্ট্রি হতে পারে, আবার অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি হতে পারে। তো যদি আমরা এখানে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি হিসেবে ভাবছি, তো এইটাকে কি করে অ্যাডজাস্ট করতে হবে, তাহলে ক্লোজিং স্টক কোনটায় যায়, ট্রেডিং অ্যাকাউন্টে যাচ্ছে। তাহলে আমরা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিটা এইভাবে লিখবো, ক্লোজিং স্টক অ্যাকাউন্ট ডিআর বা ডেবিট টু ট্রেডিং অ্যাকাউন্ট। অর্থাৎ আমরা যখন ফাইনাল অ্যাকাউন্ট করব, তার ফার্স্ট পার্টে চলে যাচ্ছে ক্লোজিং স্টক ট্রেডিং অ্যাকাউন্টের ক্রেডিট দিকে। তাহলে এখানে ন্যারেশনটা এরকম লিখতে পারো, বিং ক্লোজিং স্টক ট্রান্সফার টু কোথায় করলাম, ট্রেডিং অ্যাকাউন্টে, ট্রান্সফার টু ট্রেডিং অ্যাকাউন্ট। এইভাবেই আমরা একাধিক অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিকে এইভাবে পার্ট পার্ট করে আমরা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি ইন জার্নাল প্রপার করে আমরা অ্যাকুরেট গ্রস প্রফিট, গ্রস লস, নেট প্রফিট, নেট লস, অর্থাৎ ফিনান্সিয়াল যে রেজাল্ট, ফিনান্সিয়াল যে অ্যাকচুয়াল ফিনান্সিয়াল পজিশন কোন একটা প্রতিষ্ঠানে আমরা বের করতে পারি। নেক্সট আমাদের আইটেম ছিল কি, রেকটিফিকেশন এন্ট্রিজ, অর্থাৎ সংশোধন দাখিলা। অর্থাৎ আমাদের কিছু মিস্টেকস হয়েছে, করতে গিয়ে কোনো হিসাব লিখতে গিয়ে, বা কোনো অ্যামাউন্ট হয়তো আমরা বেশি লিখে ফেলেছি বা হয়তো কম লিখে ফেলেছি। অর্থাৎ এই যে মিস্টেকস গুলো রয়েছে, ভুলগুলো রয়েছে, এই ভুলগুলোকে আমাদের কারেকশন করতে হবে। এখন এই যে কারেকশন করা, এই কারেকশন করার তার আবার বিভিন্ন পদ্ধতি রয়েছে। আপাতত তোমাদের ফার্স্ট সেমিস্টারের সিলেবাসে রয়েছে রেকটিফিকেশন বিফোর প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স, রেকটিফিকেশন আফটার প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স, অর্থাৎ
ট্রায়াল ব্যালেন্স তৈরি করার আগে হলে আমরা কি করে মিস্টেকস গুলোকে রেকটিফাই করব। আমাদের কাছে ট্রায়াল ব্যালেন্স হয়ে গেছে, এখন ট্রায়াল ব্যালেন্সটা কি, এটা হয়তো তোমাদের মনে একটা প্রশ্ন জাগছে। ট্রায়াল ব্যালেন্স হচ্ছে তুমি যে লেজার গুলো করেছো বা জার্নাল থেকে আমরা যে অ্যাকাউন্টস গুলো পেয়েছি সেগুলো সঠিকভাবে রেকর্ড করা হলো কি হলো না। যদি তোমাকে মনে হয় যে একটা ট্যালি করে নেওয়ার দরকার, যে আমি যে হিসাবগুলো এখন পর্যন্ত লিখে এসেছি সবকটাই কি লিপিবদ্ধ করা হলো, তার যে অ্যামাউন্ট দেওয়া ছিল সেই অ্যামাউন্ট গুলো কি সঠিকভাবে লেখা হলো, এই যে ট্যালি করার একটা প্রবণতা, অর্থাৎ তার যে সঠিকতা তার নির্ভুলতা বিচার করার জন্য আমাদের যে একটা স্টেটমেন্ট তৈরি করতে হয়, সেটাই প্রাথমিকভাবে তোমরা ভাবতে পারো ট্রায়াল ব্যালেন্স। এখন ট্রায়াল ব্যালেন্স করার আগে যদি রেকটিফিকেশন করতে হয় বা ভুল সংশোধন দাখিলা করতে হয়, তার পদ্ধতি একরকম। যদি সেটা আফটার প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স, অর্থাৎ ট্রায়াল ব্যালেন্স হয়ে গেছে, এবার তোমার চোখে সেই মিস্টেকস গুলো দেখা দিয়েছে, তুমি ধরতে পেরেছো এই মিস্টেক গুলো হয়ে গেছে, অর্থাৎ ট্রায়াল ব্যালেন্স কমপ্লিট, তাহলে তার একরকম পদ্ধতি হতে পারে। আর একটা হতে পারে ফাইনাল অ্যাকাউন্ট, অর্থাৎ চূড়ান্ত হিসাব হয়ে গেছে, এবার তোমার কাছে সেই ভুলগুলো ধরা পড়েছে, তাহলে আমরা কি করে রেকটিফাই করব। এই তিন ধরনের রেকটিফিকেশন হতে পারে। কিন্তু আপাতত তোমাদের ফার্স্ট সেমিস্টারে রেকটিফিকেশনের প্রথম পার্টটাই তোমাদের সিলেবাসে রয়েছে, অর্থাৎ বিফোর প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স, যেটা আমি পরে যখন রেকটিফিকেশন নিয়ে আলাদা ক্লাস করব সেখানে ডিটেলসে আলোচনা করব যে কি কি ধরনের মিস্টেকস হতে পারে, কোন ধরনের মিস্টেকস গুলো ট্রায়াল ব্যালেন্স করেছো মিলে গেছে অথচ ট্রায়াল ব্যালেন্স ধরতে পারিনি, পরে তোমার কাছে মনে হচ্ছে না এই জায়গাগুলো ভুল আছে, এই অ্যামাউন্টটাতে আমি ভুল লিখে ফেলেছি। এই ধরনের যে ভুল ত্রুটিগুলো আমরা কারেকশন করব। কি করে কারেকশন করব, সেই জার্নাল পেপারেই করতে হবে আমাদের, থ্রু রেকটিফিকেশন এন্ট্রিস এর মাধ্যমে। তাহলে রেকটিফিকেশন এন্ট্রিস এর কনসেপ্টটা কি বলছে, রেকটিফিকেশন এন্ট্রিস আর দ্য জার্নাল এন্ট্রিস পাস্ট টু কারেক্ট এরর্স, অর্থাৎ যে ভুলগুলো হয়েছে সেই এরর্স গুলোকে আমরা, বা যে মিস্টেকস গুলো হয়েছে সেই মিস্টেকস গুলোকে আমরা কারেকশন করবো। অর্থাৎ আমাদের বইতে লিপিবদ্ধ করার সময়, রেকর্ড করার সময় হয়তো অ্যাকাউন্টসে ভুল হয়েছে, অথবা আমাদের অ্যামাউন্ট লিখতে ভুল হয়েছে, অথবা একটা জায়গা থেকে যখন আরেকটা অ্যামাউন্ট ট্রান্সফার করেছি তখন হয়তো লিখতে ভুল হতে পারে, কম লিখতে হতে পারে, বেশি লেখা হয়ে যেতে পারে। অর্থাৎ এই ধরনের যে বিভিন্ন ধরনের ভুল বা মিস্টেকস গুলো রয়েছে সেগুলোকে যখন আমরা কোনো এন্ট্রিস এর মাধ্যমে কারেকশন করব তাকেই আমরা বলছি রেকটিফিকেশন এন্ট্রিস। ঠিক এর আগে যতগুলো আমরা এন্ট্রিস দেখেছিলাম তার বিভিন্ন এক্সাম্পল দেখেছিলাম, এইরকমই কিছু আমরা এবার দেখি যে রেকটিফিকেশন এন্ট্রিস এর কয়েকটা এক্সাম্পল। এখানে কি বলছে, পাস দ্য জার্নাল এন্ট্রিস রেকটিফাই দ্য ফলোইং এরর্স, অর্থাৎ আমাদের এই ধরনের কিছু ভুল বা ত্রুটি আমাদের হয়ে গেছে, সেগুলোকে এবার আমরা জার্নাল পেপারে রেকটিফিকেশন এন্ট্রিস এর মাধ্যমে কি করে রেকটিফাই করতে হয় সেটা এবার একটু দেখে নিই। কি বলছে, রিসিভ 4000 ফ্রম বি সেন, বি সেনের কাছ থেকে তুমি পেয়েছো। নিশ্চয়ই তোমাদের মনে আছে জার্নাল যখন প্রথম করানো হয়েছিল তখন আমি তোমাদের বলেছিলাম যে এইভাবে ভাবো যে টাকাটা তুমি পাচ্ছ। তাহলে আমরা জার্নালটা কি করতাম, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, কার কাছ থেকে পেতাম, টু বি সেন। এইটা আমাদের অরিজিনাল জার্নাল হওয়ার কথা ছিল, কিন্তু আমরা কি করলাম, রংলি ক্রেডিটেড টু বি সেন, অর্থাৎ এই যে বি সেন, এই বি সেনের জায়গায় আমরা কিন্তু কাকে করে দিয়েছি, পি সেনকে। অর্থাৎ আমরা যখন ভুলটা করলাম তখন আমরা জার্নালটা কি করে দিয়েছি, ক্যাশ অ্যাকাউন্ট ডিআর টু পি সেন অ্যাকাউন্ট। তাহলে দেখো ক্যাশ অ্যাকাউন্টের কিন্তু কোনো প্রবলেমটা হয়নি,
ক্যাশ অ্যাকাউন্টে দু জায়গাতেই আমরা 4000 বসিয়ে দিয়েছি, অর্থাৎ অ্যামাউন্টে কিন্তু আমাদের কোনো ভুল নেই। তাহলে ভুলটা আছে কোথায়? নামে। অর্থাৎ ক্রেডিট সাইডে যখন আমাদের লেখার কথা ছিল বি সেন, আমরা সেই জায়গায় লিখে দিচ্ছি কাকে? পি সেনকে। তাহলে এটাকে আমাদের সংশোধন করতে হবে, কারণ এটা একটা ভুল, মিস্টেক। কি করে কালেকশনটা করব? সেইটা জার্নাল পেপারে যখন আমরা লিখছি তখন রেকটিফিকেশন এন্ট্রিটা কি হচ্ছে? তাহলে এই যে পি সেন যে ক্রেডিটে এখন বসে আছে, তাকে সরাতে হবে। অ্যাকাউন্টস এর ভাষায় সরানো মানে এক জায়গায় যে অ্যাকাউন্টে বসে আছে, যে দিকে বসে আছে, তাকে তুমি অপোজিটে নিয়ে যাও, তাহলেই সে এক অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে চলে যায়। তাহলে এই যে পি সেন ক্রেডিটে বসে আছে, তাহলে একে সরাতে গেলে আমাকে কোথায় আনতে হবে? অবশ্যই ডেবিটেই আনতে হবে। তাহলে আমরা এখানে লিখবো কি? পি সেন অ্যাকাউন্ট ডিআর বা ডেবিট। তাহলে পি সেন যে ক্রেডিটে বসেছিল, সে তাহলে এখান থেকে চলে গেল কোথায়? ডেবিটে। তাহলে পি সেন ডেবিট, পি সেন ক্রেডিট, অটোমেটিক ভাবে কেটে যায়। ক্রেডিটে কে হওয়া উচিত ছিল? এই যে বি সেন এখানে পড়ে আছে, এই বি সেন, এই অ্যাকচুয়ালি ক্রেডিটে বসতো। তাহলে এবার আমরা ক্রেডিট সাইড যেহেতু খালি হয়ে গেল, আমরা এবার ক্রেডিট সাইডে বসিয়ে দিই বি সেনকে। তাহলে আমাদের অরিজিনাল রেকটিফিকেশন এন্ট্রিটা কি দাঁড়ালো? অ্যাকচুয়ালি নামের ভুলের জন্য এটা হয়েছে। তাহলে বি পি সেন, তাকে ভুল করে আমি ক্রেডিটে লিখেছি, সে তো হবে না। সেই জন্য পি সেনকে আমরা কি করেছিলাম? ক্রেডিটে বসেছিল, তাকে আমরা ডেবিটে নিয়ে গেলাম। আর অরিজিনাল এন্ট্রিতে বি সেন কোথায় হওয়া উচিত ছিল? ক্রেডিটে। তাই দেখো আমরা এখানে করে দিলাম টু বি সেন। তাহলে আমাদের জার্নাল পেপারে রেকটিফিকেশন এন্ট্রিটা কি দাঁড়াচ্ছে? পি সেন অ্যাকাউন্ট ডেবিট টু বি সেন। নেক্সট আরেকটা রেকটিফিকেশন এন্ট্রিস কি বলছে? সোল্ড ওল্ড ফার্নিচার রংলি এন্টার সেলস অ্যাকাউন্ট। তুমি কি বিক্রি করেছো? ফার্নিচার। সোল্ড ওল্ড ফার্নিচার, অর্থাৎ ফার্নিচার বিক্রি করে দিয়েছি, তাই তো ফার্নিচার চলে গেছে। কিন্তু আমি কোন অ্যাকাউন্টে লিখে বসে আছি? সেলস অ্যাকাউন্টে। তাহলে যদি ফার্নিচার বিক্রি হতো, ধরো এটা ক্যাশেই হয়েছে, তাহলে ফার্নিচার যদি বিক্রি হতো, তাহলে আমাদের অরিজিনাল জার্নালটা কি হওয়া উচিত ছিল? এইভাবে ভাবো, সেল করেছি ফার্নিচার, ফার্নিচার বিক্রি করলে আমাদের কাছে কি এসছে? নিশ্চয়ই টাকা এসছে। যদি আমরা ধরে নিই এটা ক্যাশ ট্রানজেকশন, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ফার্নিচার। এইটা আমাদের হওয়া উচিত ছিল, কারণ এখানে দেখো অ্যামাউন্টের কিন্তু কোনো জায়গাতে কোনো প্রবলেম হয়নি। তাহলে আমাদের অ্যাকচুয়াল জার্নাল হতো এইটা। কিন্তু আমরা কাকে ক্রেডিট করে দিয়েছি? বলছে রংলি এন্টার টু সেলস অ্যাকাউন্ট। তাহলে আমরা ফার্নিচার কিন্তু করিনি, কাকে করেছি? ক্যাশ অ্যাকাউন্ট ডিআর টু সেলস অ্যাকাউন্ট। অ্যামাউন্ট আগের মতোই আছে 6000। তাহলে দেখো ক্যাশ দু জায়গাতেই কিন্তু সেম আছে, অর্থাৎ ক্যাশ নিয়ে কোনো প্রবলেম নেই। আমাদের যে ভুলটা হয়েছে, ফার্নিচারের জায়গায় বসে আছে কে? সেলস। তাহলে জার্নাল পেপারে আমাদের যে রেকটিফিকেশনটা করতে হবে, সেটাকে তাহলে এই সেলস কে সরাতে হবে, তার জায়গায় ফার্নিচারকে আনতে হবে। কিভাবে করব? তাহলে তোমরা আগেই আমি তোমাদেরকে বলেছি যে যেদিকে বসে আছে, যে অ্যাকাউন্ট দিকে আছে, তাকে সাইডটা চেঞ্জ করে দাও। তাহলে সেলস ক্রেডিটে আছে, তাহলে রেকটিফাই করলে আমরা কোন দিকে নিয়ে যাব? সেলসকে ডেবিটে নিয়ে গেলাম। আর তাহলে সেলস এখান থেকে চলে গেল ডেবিটে। আর অরিজিনালি আমাদের ফার্নিচার ক্রেডিটে বসা উচিত ছিল, কারণ ফার্নিচারই তো সেল হয়েছে, ফার্নিচার চলে গেছে। তাহলে আমাদের এখানে হয়ে যাবে টু ফার্নিচার অ্যাকাউন্ট। অ্যামাউন্ট আগের মতোই, অ্যামাউন্টে কোনো প্রবলেম নেই।
তাহলে দেখো আমাদের রেক্টিফিকেশন এন্ট্রিসটা তাহলে কি দাঁড়াচ্ছে, সেলস অ্যাকাউন্ট ডেবিট টু ফার্নিচার অ্যাকাউন্ট। তাহলে আমরা যখন জার্নাল পেপারে রেক্টিফিকেশন এন্ট্রিসটা করব তখন কিন্তু এই জার্নালটা গুলো করব। এরকম আরেকটা দিচ্ছে এক্সাম্পল কি, paid 1000 for the installation of machinery debited to wages account। অর্থাৎ ধরো তুমি একটা এসি কিনেছো, তার বসানোর একটা খরচ হয়েছে, এই খরচটা কার সাথে যুক্ত হতো, নিশ্চয়ই মেশিনে, এসি এর সাথে হতো, কিন্তু আমরা কার অ্যাকাউন্টে ডেবিট করে বসে আছি, ওয়েজেস অ্যাকাউন্ট। তাহলে এটা একটা মিস্টেক, ভুল, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টসে কনসেপ্ট ক্লিয়ার নেই, যার জন্য আমরা কি করলাম, মেশিনারি অ্যাকাউন্টে না বসিয়ে সেটা আমরা ওয়েজেস অ্যাকাউন্টে ডেবিট করে বসেছি। তাহলে এইটা কি করে রেকটিফিকেশন করা যেতে পারে, তাহলে অ্যাকচুয়ালি যদি আমরা ইনস্টলেশন অফ মেশিনারি করতাম তাহলে আমাদের জার্নালটা কি হওয়া উচিত ছিল, মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, কত টাকা, 1000, এইটা আমাদের হওয়া উচিত ছিল, কিন্তু আমরা কাকে ডেবিট করে দিয়েছি, হচ্ছে ডেবিটেড টু ওয়েজেস অ্যাকাউন্ট। তাহলে আমরা কি করে বসেছি ভুলটা, ওয়েজেস অ্যাকাউন্ট ডিয়ার টু ক্যাশ অ্যাকাউন্ট, এইটা আমরা ভুলটা করে বসেছি। তাহলে এবার আমাদের জার্নাল পাওয়ারে কি করতে হবে, রেকটিফাই করতে হবে থ্রু রেকটিফিকেশন এন্ট্রিজ। তাহলে দেখো ক্যাশে কিন্তু কোনো প্রবলেম নেই, ক্যাশ কিন্তু ঠিকই আছে, শুধুমাত্র মেশিনারির জায়গায় বসে আছে কি ওয়েজেস। তাহলে যেভাবে বললাম যে ভুলটা হয়েছে তাকে সাইডটা চেঞ্জ করে দিই, তাহলে ওয়েজেস ডেবিটে আছে, আমরা ওয়েজেসকে ক্রেডিটে বসাই, অ্যামাউন্ট 1000। তাহলে ওয়েজেস এখান থেকে চলে আসলো ক্রেডিটে, অর্থাৎ ডেবিটে ছিল সেখান থেকে সে ক্রেডিটে চলে গেল, সাইড চেঞ্জ হয়ে গেল। আর অরিজিনালি মেশিন কোথায় বসেছিল, ডেবিটে। তাহলে আমরা যখন রেকটিফিকেশন এন্ট্রিজটা করে দেবো তখন ভুলটা শুধরে নিয়ে আমরা এবার এখানেই লিখে দেব মেশিনারি অ্যাকাউন্ট ডিয়ার বা ডেবিট, কত টাকা, 1000। তাহলে আমাদের যখন জার্নাল পাওয়ার রেকটিফিকেশন এন্ট্রিজটা হবে তখন আমাদের হচ্ছে এই জার্নালটা করতে হচ্ছে, অর্থাৎ মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ওয়েজেস অ্যাকাউন্ট। তাহলে এই ধরনের বেশ কিছু রেকটিফিকেশন আমরা করতে পারি। তাহলে আপাতত তোমাদের যে বিভিন্ন ধরনের জার্নাল এন্ট্রিস ইন জার্নাল প্রপার, সেখানে 6 ধরনের তোমাদের নিশ্চয়ই মনে আছে এন্ট্রিস এর কথা বলেছিলাম, ওপেনিং এন্ট্রিস, ক্লোজিং এন্ট্রিস, ট্রান্সফার এন্ট্রিস, অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিস, রেকটিফিকেশন এন্ট্রিস অ্যান্ড নাম্বার 6 রেসিডুয়ারি এন্ট্রিস। অর্থাৎ যেখানে কি ছিল না, বাকি যে 5 ধরনের এন্ট্রিস হয়ে গেছে অথচ তারপরেও কোনো ট্রানজেকশন পড়ে আছে, যেটা আমরা এই 5 ধরনের যে ক্লাসিফিকেশনে কোনোটাতেই বসাতে পারিনি, এই যে অবশিষ্ট যেটা পড়ে থাকলো, তাহলে তার জন্য তো একটা এন্ট্রিস করতে হবে জার্নাল পেপারে, সেটাই হচ্ছে আমাদের রেসিডিয়ারি এন্ট্রিস বা অবশিষ্টের দাখিলা। এরকম একটা অবশিষ্টের দাখিলা আমরা করতে পারি, ধরো প্রোপাইটর বা ওনার সে কি করেছে, কোনো গুডস তুলে নিয়েছে তার নিজের ব্যবহারের জন্য, অর্থাৎ পার্সোনাল ইউজ বা প্রাইভেট ইউজ। তাহলে এইটা দেখো না ওপেনিং এন্ট্রিস না ক্লোজিং এন্ট্রিস, দেখা যাক একটু কিরকম ভাবে আমরা করতে পারি। অর্থাৎ রেসিডুয়ারি এন্ট্রিস এর যদি আমরা কোনো এক্সাম্পল ভাবি, তাহলে আমরা এমন একটা ট্রানজেকশন তোমাদের কাছে বলছি যেটা তোমরা নিজেরাই ভেবে দেখো যে 5 ধরনের এন্ট্রিস এর আগে আলোচনা করেছি তার কোনোটার মধ্যে পড়ছে কিনা।
অর্থাৎ ধরো প্রোপাইটর has taken goods for his personal use বা প্রাইভেট ইউজ। ধরো ওয়ার্ড বলে দেওয়া থাকলো 1000, অর্থাৎ মালিক তার নিজের ব্যবহারের জন্য, কারণ বলেই দিচ্ছি পার্সোনাল ইউজ, তার নিজের ব্যবহারের জন্য কোনো গুডস বা পণ্য সে ব্যবসা থেকে তুলে নিয়েছে। তাহলে দেখো এইটা কোন এন্ট্রিসের মধ্যে পড়বে? ওপেনিং এন্ট্রিস কি হচ্ছে? নিশ্চয়ই না। ক্লোজিং এন্ট্রিস তো নয়, কারণ এখানে কোনো ব্যালেন্স নেই, কোনো এন্ট্রিস ক্লোজ করার নেই, কোনো অ্যাকাউন্টস, তাহলে হলো না। ট্রান্সফার এন্ট্রি দেখো সেটাও নয়, কারণ একটা অ্যাকাউন্টস থেকে আর একটা অ্যাকাউন্টসে স্থানান্তর করার কোনো বিষয় নেই, এখানে কোনো মিস্টেকস তো হয়নি, অর্থাৎ ভুল নেই, তাহলে রেকটিফিকেশন করারও প্রয়োজন নেই, আবার কোনো অ্যাডজাস্টমেন্টও করার প্রয়োজন নেই। তাহলে এছাড়া কি পড়ে থাকলো? সেটা হচ্ছে রেসিডুয়ারি এন্ট্রিস। এটাই হচ্ছে এরকম একটা ট্রানজাকশন যেটা রেসিডুয়ারি এন্ট্রিস এর মধ্যে পড়ছে। তাই এর জন্য জার্নাল পেপারে কি এন্ট্রিস করা যেতে পারে? তোমরা নিশ্চয়ই জানো প্রাইভেট ইউজ, পার্সোনাল ইউজ, এইগুলো যখন আমি প্রথমে আলোচনা করেছিলাম জার্নাল করার সময়, তখন বলেছিলাম কি নিজের যদি হয়, অর্থাৎ মালিকের, ওনারের যদি নিজের বোঝায়, তাহলে সেটা কি অ্যাকাউন্ট হবে? সেটা হচ্ছে ড্রয়িংস অ্যাকাউন্ট। তাহলে এখানে ড্রয়িংস অ্যাকাউন্ট, ডিয়ার ডেবিট, কি তুলেছ? গুডস, পণ্য। এর আগে তোমাদের আলোচনা হয়েছে এটা নিয়ে। গুডস যখন থাকবে, গুডস তো অ্যাকাউন্ট হবে না, অ্যাকাউন্টটা কি লিখবো? টু পারচেস অ্যাকাউন্ট, অ্যামাউন্ট লিখে দেবো। তাহলে ন্যারেশন যদি ভাবো এইভাবে লিখতে পারো, বিং প্রোপাইটর has taken goods for his personal use. তাহলে এই হচ্ছে তোমাদের অ্যাকচুয়ালি রেসিডুয়ারি এন্ট্রিস, অর্থাৎ জার্নাল পেপারের যে আমরা ডিফারেন্ট টাইপস অফ এন্ট্রিস এর কথা বলেছিলাম, তার লাস্ট যেটা ছিল সেটা হচ্ছে অবশিষ্টের দাখিলা, অর্থাৎ বাকি সমস্ত এন্ট্রিস হয়ে গেছে, অথচ এই ট্রানজাকশন লেখার কোনো জায়গা নেই। তখন জার্নাল পেপারে যে এন্ট্রিস এর মধ্যে পড়ছে সেটা হচ্ছে রেসিডুয়ারি এন্ট্রিস। এরপরে আমরা রেকটিফিকেশন নিয়ে যখন আলোচনা করব, তখন দেখবে যে রেকটিফিকেশন এন্ট্রিস কিভাবে করতে হয়। সংশোধনে দেখা যে কিছু আমি এন্ট্রিস মধ্যে অলরেডি আলোচনা করে দিয়েছি। এরপরে আমরা রেকটিফিকেশন নিয়ে আলোচনা করব।